আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কমার্স ক্লাসে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে শিখাবো নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের 7ম অধ্যায়, অর্থাৎ খতিয়ান অধ্যায়টি। ইতিমধ্যে এই অধ্যায়ের উপর আমি একটা ক্লাস নিয়ে নিয়েছি। তোমরা যারা দেখো নাই অবশ্যই এই ক্লাসটা দেখে নিবে। আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম কিভাবে জাবেদা দাখিলা অথবা সাধারণ জাবেদা প্রস্তুত করতে হয়। এই ক্লাসে আমি দেখাবো সাধারণ খতিয়ান কিভাবে প্রস্তুত করতে হয় টি ছকের মাধ্যমে এবং চলমান জেড ছকের মাধ্যমে। যদি প্রশ্নে বলে সাধারণ খতিয়ান প্রস্তুত করো, সেই ক্ষেত্রে তুমি টি ছক অথবা চলমান জেড ছক যে কোনো একটা ছকের মাধ্যমে প্রস্তুত করতে পারবে। আর যদি প্রশ্নে বলে দেয় যে টি ছকের মাধ্যমে, তাহলে বাধ্যতামূলক টি ছকের মাধ্যমেই খতিয়ান প্রস্তুত করতে হবে। আর যদি বইলা দেয় চলমান জেড ছকের মাধ্যমে প্রস্তুত করো, তাহলে বাধ্যতামূলক চলমান জেড ছকের মাধ্যমে প্রস্তুত করতে হয়। তো কিভাবে সাধারণ খতিয়ান টি ছক এবং চলমান জেড ছকের মাধ্যমে প্রস্তুত করতে হয় এই দোনোটাই আমি দেখিয়ে দিয়েছি। তো আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রশ্নে বলছে জনাব মিজান নগদ 1,00,000 টাকা নিয়ে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার ব্যবসায় লেনদেন সমূহ ছিল। ফেব্রুয়ারি 2 তারিখে বলছে আসবাবপত্র ক্রয় করেন 20,000 টাকা। 3 তারিখে বলছে পণ্য বাকিতে ক্রয় 30,000 টাকা। 5 তারিখে বলছে পণ্য বিক্রয় 25,000 টাকা এবং 8 তারিখে বলছে বই ফেরত 2,000 টাকা। এখানে বই ফেরত বলতে ক্রয় ফেরতকে বোঝানো হয়েছে। প্রশ্নে বলছে লেনদেনগুলোর মাধ্যমে জনাব মিজানের খতিয়ান অথবা হিসাবের পাকা বই প্রস্তুত করো। খতিয়ানকে সাধারণ খতিয়ানকে আবার হিসাবের পাকা বইও বলা হয়, এটা তোমরা অবশ্যই বুঝে নিবা। তো এখানে বলছে খতিয়ান প্রস্তুত করতে, সাধারণ খতিয়ান প্রস্তুত করতে, সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটা ছকের মাধ্যমে করতে পারি, কিন্তু আমি দোনোটা ছকে কি দেখাইছি তোমাকে, যাতে তুমি সহজে বুঝতে পারো। এই কারণে দোনোটা ছকের মাধ্যমে আমি বুঝাইছি। তো আমরা এখন উত্তর দেখব। তো প্রথমে আমাদের বের করতে হবে যে কোন কোন হিসাবের খতিয়ান করতে হবে। এই জায়গায় ওইটাকে বের করে নিতে হবে। তো এখানে আমরা পেয়েছি নগদান হিসাব, মূলধন হিসাব, আসবাবপত্র হিসাব, ক্রয় হিসাব, পাওনাদার হিসাব, বিক্রয় হিসাব এবং বহি ফেরত হিসাব। এটা তোমার প্রশ্ন দেখে বের করতে হবে। যেমন এখানে নগদান আছে 1,00,000 টাকা। এখানে কিন্তু জাবেদা করলে কি আসে, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তার মানে নগদান একটা হিসাব, মূলধন একটা হিসাব, দুইটা পেলাম। তারপর বলছে আসবাবপত্র ক্রয়, এখানে কিন্তু আসবাবপত্র আছে, নগদান আছে। তো এখানে যেহেতু আমরা নগদান নিয়েছি, এই কারণে নগদান একবারই নিব। যে কোনো হিসাব একবারে নিব। যদি একাধিকবার থাকে তাহলে আমরা একবার নিব। তো আসবাবপত্রের হিসাব নিব এখানে। তারপরে এখানে যেহেতু বলছে বাকিতে পণ্য ক্রয়, তাহলে ক্রয় আছে, পাওনাদার আছে, এই দুইটার একটু আমরা নেই নাই, এই কারণে এই দুইটাই নিব। ক্রয় হিসাব নেব, পাওনাদার হিসাবও নেব, অথবা পদেয় হিসাব নেব। পাওনাদারকে পদেয় হিসাবও বলা হয়। তারপরে এখানে নগদান আছে, বিক্রয় হিসাব আছে। নগদ যেহেতু আমরা নিয়ে নিয়েছি অলরেডি, এই কারণে আমরা বিক্রয় হিসাবটা নেব। তারপরে এখানে পাওনাদার আছে অথবা পদেয় হিসাব আছে, আর বই ফেরত মানে ক্রয় ফেরত আছে। তো এখানে যেহেতু আমরা পাওনাদার বা পদের হিসাব নিয়েছি, এই কারণে এখানে আমরা বই ফেরত অথবা ক্রয় ফেরতটা নিব। এই যে আমরা হিসাব সাজাইছি এখানে। তোমার ইচ্ছা, তুমি এখানে সাজিয়ে রাখতে পারো তোমার সুবিধার্থে, অথবা প্রশ্নে লিখে রাখবে এইভাবে, যাতে তোমার সুবিধা হয় যে কয়টা ঘর রাখবা। তো এখানে কয়টা হিসাব আছে? 1 2 3 4 5 6 7টা। এই 7টা হিসাব আছে, তার মানে 7টা ছক আঁকতে হবে। এক একটা অঙ্ক একদম সোজা, শুধু ছক আঁকতে পারলে হিসাবগুলো বসা দিলেই সহজে এই অঙ্কটা কমপ্লিট করা যায়। তো যেহেতু প্রথমে আছে নগদান হিসাব, এই কারণে আমরা এরকম সাজাবো। জনাব মিজানের সাধারণ খতিয়ান টি ছক নগদান হিসাব। প্রথমে আমরা নগদান হিসাব দেখাবো। সবসময় নগদান হিসাবটা দেখাবো, কারণ নগদান হিসাবে বেশি হিসাব থাকে। এই কারণে সবসময় নগদান হিসাবটা আগে দেখালে সুবিধা আছে। তো যেহেতু বলছে টি ছকের মাধ্যমে, এই কারণে টি ছকটা হবে এরকম ভাবে, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠার টাকা, এটা হচ্ছে ডেবিট সাইড। তো ক্রেডিট সাইডেও একই ঘর হবে, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠার টাকা, এটা হচ্ছে ক্রেডিট সাইড। এটা মনে রেখে তোমার করতে হবে। তো প্রত্যেকটা ছক এরকম ভাবেই হয়, টি ছকের প্রত্যেকটা ছক এরকম ভাবেই হবে। যেহেতু এখানে নগদান হিসাব বলছে, তো এখানে জাবেদা করেছিলাম আমরা 1 তারিখে। 1 তারিখে জাবেদা করার ফলে জাবেদা কি হয়েছিল? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তার মানে এখানে নগদান হিসাব যেহেতু ডেবিট হয়েছে, এই কারণে আমরা লিখবো ফেব্রুয়ারি 1। মূলধন হিসাব বিবরণীর ঘরে মূলধন হিসাব লিখবো, যেহেতু নগদান হিসাব ডেবিট, এই কারণে ডেবিট পাশে লিখবো আমরা। ডেবিট পাশে লিখে বিবরণের ঘরে মূলধন হিসাব লিখবো। যেহেতু 1,00,000 টাকা ছিল এখানে, এই কারণে 1,00,000 টাকা আমরা লিখেছি এখানে। তারপর 2 তারিখে বলছে
দেখতে হবে কোন কোন এন্ট্রিতে নগদান আছে, ওই ওই এন্ট্রিগুলো এখানে আসবে। এখানে যে যে এন্ট্রিগুলোতে নগদান হিসাব আছে ওই এন্ট্রিগুলোই নগদান হিসাবে অন্তর্ভুক্ত হবে। তার মানে এখানে আসবাবপত্র আছে, নগদান হিসাব আছে। তো এখানে নগদান হিসাব কি, ক্রেডিট হয়েছে 2 তারিখেরটা, এই কারণে আমরা ক্রেডিট পাশে লিখেছি আসবাবপত্র হিসাব 20,000 টাকা। ঠিক আছে, তো নগদান কোন হিসাব ওইটা আমাদের আগে বুঝতে হবে। যেহেতু 1 তারিখে বলছে নগদান হিসাব ডেবিট, মূলধন ক্রেডিট, এই কারণে আমরা নগদান যে হিসাব ওই পাশে হিসাবটা লিখছি, মূলধন হিসাব লিখছি ডেবিট সাইডে। ঠিক আছে, নগদান যে হিসাব, কারণ টাকাটা বসবে নগদের, এই কারণে নগদ দান হিসাব করে আমরা কি করি, এন্ট্রি সলভ করি। যেমন এখানে নগদান একটা ডেবিট হিসাব ছিল, এই কারণে মূলধন হিসাব ডেবিটের ঘরে লিখেছি বিবরণী করে। তারপরে এখানে নগদান হিসাব ক্রেডিট হিসাব ছিল, এই কারণে আমরা ক্রেডিট সাইডে আসবাবপত্র হিসাব লিখেছি। তারপরে এখানে পাওনাদার ক্রয় আছে, এখানে নগদ নাই। এই যে এখানে আবার নগদান হিসাব আছে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 25,000 টাকা। তো এই কারণে নগদান হিসাব যেহেতু ডেবিট হয়েছে, এই কারণে বিক্রয় হিসাবে আমরা ডেবিটের ঘরে লিখবো, এই যে বিক্রয় হিসাব 25,000 টাকা। তারপর এখানে দেখতে হবে আর কোনো নগদান হিসাব আছে কিনা, আর কোনো নগদান হিসাব নাই। তারপর এটা আমরা যোগ করে ফেলবো সরাসরি। এই পাশে কত হয়েছে, 1,25,000, আর এই পাশে হয়েছে শুধু 20,000 টাকা। এই যে এখন আমাদের দোনো পাশের ব্যালেন্স এক করতে হবে, 1,25,000 1,25,000 করতে হবে। এটা কিভাবে করব, এটা করার জন্য এই যেই মাস থাকবে সেই মাসের শেষ দিকে একটা হিসাব নেব, যে হিসাবের নাম হচ্ছে ব্যালেন্স সিডি। মনে রাখবা, কোনো হিসাব মিলানোর জন্য যত টাকা প্রয়োজন হয় অত টাকা আমরা যে মাস বলবে সেই মাসের শেষ তারিখে, এটাতে ফেব্রুয়ারি মাস বলছে, অনেক সময় মার্চ বলতে পারে, তো মার্চের শেষ তারিখ কি 31 তারিখ, তারপর এপ্রিলের শেষ তারিখ কি 30 তারিখ, মে শেষ তারিখে 31 তারিখ, ওরকম করে হিসাব করে লিখতে হবে। যে যেহেতু এটা ফেব্রুয়ারি মাস বলছে, ফেব্রুয়ারির বেশিরভাগ 28 তারিখে শেষ, এই কারণে ফেব্রুয়ারি 28 লেখা ব্যালেন্স সিডি লিখেছি। কারণ যেই ব্যালেন্সটা টান পড়ছে এখানে, ওই টান ব্যালেন্সটা আমরা যদি এখানে বসে, সেটাকে বলা হয় মূলত ব্যালেন্স সিডি হিসাব, মানে ঘাটতি দেখা দিলে। তো এখানে যেহেতু ছিল 1,25,000 মোট ব্যালেন্স, যদি এই পাশে 1,25,000 থাকতো, এই পাশে যদি টান পড়তো, তাহলে এই পাশে আমরা 28 তারিখ দিয়ে ব্যালেন্স সিডি লিখতাম। যেহেতু এই পাশে টান পড়েছে ক্রেডিট পাশে, এই কারণে আমরা 28 তারিখ দিয়ে ব্যালেন্স সিডি 1,05,000 টাকা লিখেছি। কারণ এখানে 1,25,000 থেকে যদি আমরা 20,000 টাকা মাইনাস করে, থাকে কত, 1,05,000 টাকা। ব্যালেন্স সমান হইতে 1,05,000 টাকা প্রয়োজন লাগে, এটাকে মূলত বলা হয় ব্যালেন্স সিডি। তো এই যে এখন ব্যালেন্স সমান হয়েছে না, তো এই যে ব্যালেন্স সিডি যেটা ছিল, এটা আমরা যেই মাস আছে পরবর্তী মাসের 1 তারিখে আবার বসাবো ব্যালেন্স বিডি নামে, সেম টাকাটাই ব্যালেন্স বিডি নামে লেখাবো। মনে রাখবে এই হিসাব দুইটা তোমরা ক্লোজ করবা, কিন্তু এই যে এটা ক্লোজ করবা না, ব্যালেন্স বিডিটা ক্লোজ করবে না, কারণ এটি হচ্ছে আসল রেজাল্ট, আর এটা তোমাদের ক্লোজ ছাড়াই দেখাতে হবে। এটা অবশ্য ক্লোজ করে দিবে, কারণ এটার ব্যালেন্স মিলে গেছে। আসল উত্তর হচ্ছে 1,05,000 টাকা। তো কমপ্লিট। এভাবে মূলত নগদান হিসাবেরটা করতে হয়। তারপর এরকম যত হিসাব আছে, যেমন এখানে আছে মূলধন হিসাব। মূলধন হিসাবে কি হয়েছে, নগদান হিসাব, মূলধন হিসাবে নগদান হিসাব আছে 1 তারিখে। এই যে 1 তারিখে আমরা করছিলাম না, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো এখানে যেহেতু মূলধন হিসাব ক্রেডিট হয়েছে, এই কারণে আমরা কি ক্রেডিট ঘরে লিখেছি নগদান হিসাব 1,00,000 টাকা। তো এখানে 1,00,000 টাকার যেহেতু টান, এই কারণে ব্যালেন্স সিডি লিখেছি আমরা 1,00,000 টাকা। তারপরে এই যে ব্যালেন্স মিলিয়ে, মনে রাখবা ব্যালেন্স সিডি যদি এই পাশে লিখি, ব্যালেন্স বিডি হবে তার বিপরীত পাশে, হিসাব ক্লোজের পরবর্তী সময়। আর যেই তারিখে আমরা শুরু করছিলাম, যেই মাসের শেষে, ওই মাসের পরবর্তী মাসের 1 তারিখে আবার ব্যালেন্স বিডি হয়। এটা হয় যে মাসে হিসাব শুরু হয় সেই মাসের শেষ তারিখে ব্যালেন্স সিডি হয়, আর ব্যালেন্স বিডি হয় যে মাস হিসাব শুরু করছিলাম তার প্রথম তারিখে, মানে 1 তারিখে ব্যালেন্স বিডি হয়। ব্যালেন্স সিডি যত টাকা হবে ব্যালেন্স বিডিও সেম একই টাকা হবে। তো আসবাবপত্র হিসাবের ঘরেও একটা এন্ট্রি আছে, নগদান হিসাব। আসবাবপত্র যেহেতু ডেবিট, এই কারণে নগদান হিসাব ডেবিট ঘরে লিখেছি আমরা এই 20,000 টাকা। এই পাশে যেহেতু 20,000 টাকা টান, মানে 20,000 টাকা প্রয়োজন, ঘাটতি দেখা দিছে, এই কারণে ব্যালেন্স সিডি লিখে আমরা এরকম মিলাইছি সব 20,000 টাকা 20,000 টাকা। তারপর এখানে আমরা ব্যালেন্স বিডি দেখা দিছি। এরকম ক্রয় হিসাবের জায়গায়ও আমরা কি করছি, দেখো প্রত্যেকটা ছক কিন্তু একই, ছকের প্রত্যেকটা ছক একই রকম হবে। তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠার টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠার টাকা, ডেবিট সাইড ক্রেডিট, এরকম প্রত্যেকটা হিসাব, শুধু হিসাবের নামগুলো চেঞ্জ হবে। তাছাড়া এইখানে দেখো একটা একটা করে এন্ট্রি আছে, এই যে এটা তো একটা এন্ট্রি, এটি আমরা দেখাইছি। ঠিক আছে, তো এই জায়গায় কি ছিল, ক্রয় হিসাব। তো ক্রয় হিসাবে কি ছিল, প্রথম এন্ট্রিতে 3 তারিখে বাকিতে পণ্য ক্রয়, তার মানে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। যেহেতু এখানে ক্রয় হিসাব ডেবিট হয়েছে, এই কারণে পাওনাদার হিসাব আমরা ডেবিট পাশে লিখেছি। যেটা ডেবিট হবে হিসাব, ওইটা ওই পাশে লিখবো বিপরীত হিসাবটা। যেমন এটার বিপরীত হিসাব ছিল ক্রয় হিসাবের পাওনাদার হিসাব, এই কারণে পাওনাদার হিসাব লিখছি। যদি এখানে বলতো পাওনাদার হিসাব, সেক্ষেত্রে পাওনাদার হিসাব ক্রেডিট হইতো না,
তো এইখানে হয়তো ক্রয় হিসাব, এটা আমরা দেখাইতেছি অন্য কোনো এন্টিতে। তো এরকম সেম ভাবে 30,000 টাকা হয়েছে, 30,000 টাকার টান যেহেতু একটা এন্ট্রি ছিল, তারপর ব্যালেন্স মিলানোর জন্য ব্যালেন্স সিডি লিখেছি আমরা, তারপর ক্লোজ করেছি। ব্যালেন্স সিডি হবে পরবর্তী মাসের ব্যালেন্স বিডি। তারপরে এই যে পাওনাদার হিসাব আছে, পাওনাদার হিসাবে কিন্তু আবার দুইটা পাওনাদার হিসাব আছে। কিভাবে দুইটা? এই যে একটা বাকিতে ক্রয় করছে আর একটা বই ফেরত। বই ফেরতে পাওনাদার হিসাব ডেবিট হয়, বই ফেরত ক্রেডিট হয়, আর এটাতে ক্রয় হিসাব ডেবিট হয়, পাওনাদার হিসাব ক্রেডিট হয়। এই কারণে আমরা পাওনাদার হিসাব ডেবিট হয়েছে, কি বই ফেরত ক্রেডিট হয়েছে না, এই কারণে পাওনাদার হিসাব যেহেতু ডেবিট হয়েছে, বই ফেরত ক্রেডিট হয়েছে, এই কারণে বই ফেরত হিসাব লিখবো ডেবিটের ঘরে, আর ক্রেডিট পাশে লিখবো আমরা ক্রয় হিসাব, কারণ এখানে পাওনাদার হিসাব ক্রেডিট হয়েছে, যে আমি আগের এন্ট্রিতে বুঝিয়ে দিয়েছিলাম। তো টাকা সেমই বসবে। তারপর দেখতে হবে কত টাকা টান আছে, এখানে কিন্তু 28,000 টাকা টান আছে, এটা ব্যালেন্স সিডি দিয়ে দেখাবো, তারপর ব্যালেন্স বিডি দিয়ে ব্যালেন্সটা দেখা দিবে যে 28,000 টাকা। বিক্রয়ের ক্ষেত্রে সেম, নগদান হিসাব ডেবিট হয়েছে, বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছে, যেহেতু এই কারণে ক্রেডিট পাশে নগদান হিসাব লিখেছি 25,000 টাকা। যেহেতু 25,000 টাকার টান ছিল এই পাশে, ব্যালেন্স সিডি লিখে 25,000 টাকা ক্লোজ করে দিয়েছি, তারপর এই পাশে ব্যালেন্স বিডি দেখাইছি। বই ফেরতের ক্ষেত্রে একই, পাওনাদার হিসাব যেহেতু ডেবিট হয়েছে, বই ফেরত যেহেতু ক্রেডিট হয়েছে, এই কারণে ক্রেডিট পাশে পাওনাদার হিসাব লিখছি। এটা বিপরীত হিসাব ছিল কি, এই যে পাওনাদার হিসাবটা, এই কারণে পাওনাদার হিসাব ক্রেডিট পাশে লিখেছি। এটা যেহেতু ক্রেডিট হিসাব 2,000 টাকা, এই পাশে যেহেতু 2,000 টান, এই কারণে ব্যালেন্স সিডি দিয়ে আমরা 2,000 টাকা দেখাইছি। তারপর দুইটা ক্লোজ করে দিয়ে এই ব্যালেন্স সিডিটাকে ব্যালেন্স বিডি আকারে দেখাইছি পরবর্তী মাসে। তো এইভাবে মূলত টি ছক দিয়ে সাধারণ খতিয়ান প্রস্তুত করে। এখন আমরা দেখাবো কিভাবে চলমান জের ছক দিয়ে সাধারণ খতিয়ান প্রস্তুত করতে হয়। তো এখানে আমরা লিখবো জনাব মিজানের সাধারণ খতিয়ান চলমান জের ছক, যদি টি ছক বলে এখানে লিখবো চলমান টি ছক। তো এটার ভর হবে, প্রথমে আমরা নগদান হিসাব দিয়ে দেখাবো, এই কারণে দেখাইছি। এটার ভর হবে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা, তারপর ব্যালেন্স হবে ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স, আর এখানে অবশ্যই হিসাবের কোড নং দিতে হবে। এটা একটা রুলস, ছকের রুলস, এটা অবশ্যই তোমরা মেনটেন করে ছক আঁকবা। ছক অঙ্কন করার পরে তারপর দেখতে হবে নগদান হিসাবে কোন কোন হিসাব আছে। এটাতে ডেবিট সাইড ক্রেডিট সাইড নেই, এটাতে একটা সাইড হিসাবেই ডেবিট ক্রেডিটের ঘরে টাকা বসে। তো একটা এন্ট্রি বুঝিয়ে দিলে তোমরা প্রত্যেকটা বুঝতে পারবে। তো নগদানটা আমি বুঝিয়ে দিই। নগদান হিসাবে কি কি ছিল? মূলধন হিসাব ছিল, আসবাবপত্র হিসাব ছিল, বিক্রয় হিসাব ছিল। আমরা প্রশ্ন দেখলে সহজে বুঝতে পারবো। এই যে মূলধন হিসাব ছিল, আসবাবপত্র হিসাব ছিল, বিক্রয় হিসাব ছিল, এই তিনটে হিসাবই ছিল কিন্তু নগদানের ঘরে। এই কারণে এই তিনটে হিসাবে লিখছি। 1 তারিখে মূলধন হিসাব 1 লক্ষ টাকা, ব্যালেন্স যেহেতু এটা ডেবিট ব্যালেন্স, এই কারণে ডেবিট ঘরে লিখেছি টাকাটা। মনে রাখবো উপরে যে নামটা থাকবে এই নামটা কোন হিসাব, ওই হিসাবের ঘরে এই টাকাটা বসবো। এই হিসাবের নাম বিপরীত নাম হইতেই পারে, কিন্তু এইটা যে হিসাব হবে টাকাটাও ব্যালেন্সটাও ওই হিসাবে লিখবো। যেহেতু এটা ডেবিট ব্যালেন্স, এই কারণে ডেবিট ব্যালেন্স লিখেছি। আর প্রথম ব্যালেন্সটা খেয়াল করে করবা, কারণ প্রথম ব্যালেন্স যদি ভুল হয় অন্যান্য ব্যালেন্স গুলো ভুল হবে। এই কারণে চলমান জের ছকের ক্ষেত্রে প্রথম ব্যালেন্সটা খেয়াল করে করবো। নগদান হিসাব আছে এখানে, মূলধন যেহেতু ক্রেডিট হিসাব, এই কারণে মূলধন লিখেছি। নগদান যেহেতু ডেবিট হিসাব, এই কারণে ডেবিট টাকা ঘরে আমরা লিখেছি, তারপর ডেবিট ব্যালেন্স লিখেছি। আসবাবপত্র যেহেতু ক্রয় করে, এই কারণে এখানে কি হয়েছে, আসবাবপত্র ডেবিট হয়েছে, নগদান ক্রেডিট হয়েছে, তার মানে নগদান একটা ক্রেডিট ব্যালেন্স হয় 20,000 টাকা, এই কারণে ক্রেডিটের ঘরে আমরা টাকা লিখেছি। তারপর খেয়াল রাখবা যে ডেবিটে ডেবিটে প্লাস হয়, ক্রেডিটে ক্রেডিটে প্লাস হয়, ডেবিটে আর ক্রেডিটে মাইনাস হয়, ক্রেডিটে ডেবিটে মাইনাস হয়। তো এখানে ক্রেডিট আছে, এখানে ডেবিট আছে, এটা থেকে এটা মাইনাস করতে হবে, কারণ আমি বলছি ডেবিট আর ডেবিট যদি থাকতো তাহলে প্লাস হতো। যেহেতু এখানে ক্রেডিট আর ডেবিট আছে, মানে উল্টা হিসাব আছে, এই কারণে এটা মাইনাস হবে। 1 লক্ষ থেকে যদি 20,000 টাকা মাইনাস করে, এখানে 80,000 টাকা ব্যালেন্স হবে। ডেবিট ব্যালেন্সের করে 80,000 হবে, সবসময় ডেবিট ব্যালেন্সের করে লিখবা। তারপর যেহেতু 5 তারিখে বলছি নগদে পণ্য বিক্রয়, এই কারণে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট না, তো এখানে নগদান হিসাব একটা ডেবিট ব্যালেন্স, এই কারণে 25,000 টাকা ডেবিট ঘরে বসেছে, আর ব্যালেন্সও এই যে যোগ হয়েছে। 80,000 টাকা আর 25,000 টাকা যোগ করলে হয় 1,05,000 টাকা। এ দেখছো 1,05,000 টাকা, এটি হচ্ছে মূলত ব্যালেন্স, এটি হচ্ছে শেষ ব্যালেন্স। এ দেখো প্রথম যেই ছকটা করেছিলাম আমরা, ওইটা হচ্ছে টি ছকের, এটাতেও কিন্তু 1,05,000 টাকা ব্যালেন্স ছিল। আমি বলছিলাম এটি হচ্ছে আসল উত্তর, ব্যালেন্স বিডি। তো এটাতে যেটা হয়েছে ব্যালেন্স, এটাতে যে ব্যালেন্সটা হয়েছিল, এই যে এটাতে যে ব্যালেন্সটা হয়েছিল 1,05,000 টাকা, এটা আর ওইটার কিন্তু মিল আছে, তার মানে আমাদের এই অঙ্কটা হয়েছে। তারপর দেখতে হবে মূলধন হিসাব, সেম মূলধনের ঘরেও নগদান হিসাব লিখবো। মূলধন যেহেতু ক্রেডিট হিসাব, এই কারণে ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিট টাকা লিখবো, তারপর ব্যালেন্সও ক্রেডিট করবো, আর কোনো কাজ নেই, শেষ। এটাতে কোনো ব্যালেন্স সিডিবিডি দিতে হয় না, এটা একটা সুবিধা আছে। এই 1 লক্ষ টাকা ব্যালেন্স ছিল, 1 লক্ষ টাকা শেষ।
দেখো এখানেও কিন্তু 1 লক্ষ টাকা এই ব্যালেন্স ছিল, এই যে মূলধন হিসাবে 1 লক্ষ টাকা ব্যালেন্স বিডি। তো আসবাবপত্র হিসাবের ক্ষেত্রে সেম, আসবাবপত্র যেহেতু ডেবিট ছিল, কারণ নগদান হিসাব লিখে আমরা যেহেতু এখানে বিবরণীর ঘরে একটা, এখানে সব হিসাব লিখতে হয়। নগদান হিসাব লিখে ডেবিট যেহেতু ছিল, ডেবিট টাকা করে 20,000 টাকা, আর ব্যালেন্সও ডেবিট 20,000 টাকা, যেহেতু একটি এন্ট্রি ছিল এই কারণে একটি এন্ট্রি। আসবাবপত্র শেষ। শুধু ছকাকে একটু কষ্ট কর, তারপর ব্যালেন্স এমনি তোমরা বসাইতে পারো বেশি বেশি প্র্যাকটিস করলে। এবং ক্রয় হিসাবে সেম, পাওনাদার যেহেতু কি হয়েছে ক্রেডিট হয়েছে, ক্রয় হিসাব যেহেতু ডেবিট, উপরেরটা কোন হিসাব ওইটা দেখতে হবে। উপরেরটা যদি ডেবিট হয় ডেবিট ঘরে টাকা বসবে, উপরেরটা যদি ক্রেডিট হয় ক্রেডিট ঘরে টাকা বসবে। যেহেতু ডেবিট হয়েছে তাহলে ডেবিট ঘরে টাকা বসে 30,000, ব্যালেন্সও ডেবিট ঘরে 30,000 টাকা। এই ডেবিট ব্যালেন্স যে ক্রেডিট ব্যালেন্স হয়তো ক্রেডিট টাকা হইতো এখানে, তাহলে ক্রেডিট ব্যালেন্সে বসাইতাম। তো পাওনাদার হিসাবে দুইটা আছে, ক্রয় হিসাব, বই ফেরত হিসাব। বই ফেরত মানে ক্রয় ফেরত হিসাব। তো এখানে পাওনাদার কি হয়েছিল, ক্রেডিট হয়েছিল ক্রয়ের হিসাবের ক্ষেত্রে, এই কারণে ক্রেডিট ব্যালেন্স বসবে এখানে 30,000 টাকা। তো যেহেতু ক্রেডিট টাকার ঘরে বসছে, এই যে আমি বলছিলাম যে ক্রেডিট টাকার ঘরে যদি থাকতো তাহলে ক্রেডিট ব্যালেন্স হতো, এই যে এখানে ক্রেডিট ব্যালেন্সের ঘরে 30,000 টাকাই বসছে। তারপর 8 তারিখে বলছে বই ফেরত 2,000 টাকা। তো সেম, বই ফেরত আমরা লিখবো 2,000 টাকা, যেহেতু পাওনাদার এখানে ডেবিট হয়েছে এই কারণে ডেবিট ঘরে লিখছি। আর এখানে কিন্তু ডেবিট ব্যালেন্স লিখবো না, কারণ আমরা ব্যালেন্স তখনই বসাবো যখন আমরা প্রথমটা যে ব্যালেন্সে বসেছি ওই ব্যালেন্স আকারে বসবো। আমি বলেছিলাম না যে প্রথম ব্যালেন্সটা ঠিক মতো বসালে সবগুলো ব্যালেন্স ওই অনুযায়ী বসবে। যেহেতু প্রথম ব্যালেন্সটা ক্রেডিট ব্যালেন্স হয়েছে এই কারণে প্রত্যেকটা ক্রেডিট ঘরেই বসবো। তো হিসাব করতে হবে, এটা যেহেতু ক্রেডিট ব্যালেন্স আছে, এটা যেহেতু ডেবিটে আছে, তো ক্রেডিট আর ডেবিট কি হয়, মাইনাস হয় না, তার মানে মাইনাস করবি। 30,000 থেকে 2,000 টাকা মাইনাস করলে 28,000 টাকা এই ক্রেডিট ব্যালেন্সে 28,000 টাকা লিখবো। এইভাবে মূলত করতে হয়। তো বিক্রয়ের ক্ষেত্রেও সেম, বিক্রয় একটা ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিট হিসাব, এই কারণে নগদান হিসাব লিখে এই যে ক্রেডিটের টাকার ঘরে, তারপর ক্রেডিট ব্যালেন্সের ঘরে 25,000 টাকা এরকম। তো বই ফেরত একটা কি ক্রেডিট হিসাব, এই কারণে পাওনাদার হিসাব লিখে এই ক্রেডিট টাকার ঘরে আর ক্রেডিট ব্যালেন্সের ঘরে টাকা লিখবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবে। দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়ালে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।